5 আগস্ট যে সরকারের পতন হলো, যে ভবন থেকে পালিয়ে গেলেন সরকার প্রধান শেখ হাসিনা, সেই ভবন দখল হলো এবং যে যার মতো করে যা ইচ্ছা, কারো মাছ, কারো হাঁস, কারো আসবাবপত্র, ফ্যান, এটা ওটা, এমনকি শেখ হাসিনায় ব্যবহার্য অতি সেন্সিটিভ পোশাক, সেগুলো নিয়েও আমরা উল্লাস করতে দেখেছি। পরবর্তীতে প্রশ্ন সামনে এসেছে যে গণভবনের কি হবে। আওয়ামী লীগ সরকারের আমলের আগে বিএনপি সরকারের আমলে গণভবনটা এমনি এমনি পড়েছিল, সেটার নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী ভবন। তারপরেও সেখানে কোনো কার্যক্রম হয়নি, প্রধানমন্ত্রী সেখানে থাকেননি, আলাদা জায়গায় থেকেছেন প্রধানমন্ত্রী, এখনও তাই। যদিও এটা প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানের জন্যই তৈরি করা, কিন্তু এবারেও তাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে থাকছেন, গণভবনে থাকছেন না, গণভবনে থাকবেন না। গণভবনের নাম হয়তো আবার পরিবর্তিত হবে, কিন্তু এরই মাঝে সরকার একটি সিদ্ধান্ত নাকি নিয়েছে গণভবনকে জাদুঘর বানাবে। এবং সেই জাদুঘর হচ্ছে যে এই জুলাই বিপ্লবের বিভিন্ন স্মৃতি সংরক্ষণ করা হবে সেখানে। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনের মতো এত বিশাল একটা জায়গা, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা উত্তম হবে, নাকি সেইটাকে প্রধানমন্ত্রী ভবন নাম দিয়ে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা প্রধান উপদেষ্টা যিনিই হন না কেন, বাই টার্ন একটা নাম পরিবর্তিত হতে পারে, কিন্তু ওইটা প্রধানমন্ত্রীর আবাস হিসেবেই ব্যবহৃত হবে, যেন নিরাপত্তা সহ সব কিছু দেখভালের ব্যাপারটা সুবিধাজনক হয়। সংসদের পাশে যেহেতু ভবনটা এবং ভবন এরিয়াটা, জুলাই বিপ্লবের যে স্মৃতি সংরক্ষণের কথা বলা হচ্ছে সরকার থেকে, সরকারের উপদেষ্টা একজন জানিয়েছেন, তরুণ ছাত্র উপদেষ্টা জানিয়েছেন যে সেটা তৈরি করা হবে, জাদুঘর হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করা হবে। সেটা বেটার হবে নাকি জাতীয় জাদুঘর রয়েছে, সেই জাতীয় জাদুঘরের একটা ফ্লোর জুলাই বিপ্লবের জন্য তৈরি করা যেতে পারে, কিংবা মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে, নতুন মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের একটা ফ্লোর এই জুলাই বিপ্লবের জন্য সংরক্ষিত হতে পারে। তাতে হয় কি যে ঐতিহাসিক জাদুঘর হিসেবে ঐতিহাসিকভাবে স্বীকৃত জায়গায় যদি এই বিপ্লবের মেসেজগুলো, বিপ্লবের ছবি, বিপ্লবের ভিডিও, বিপ্লবের যা কিছু রয়েছে সেগুলো যদি সংরক্ষিত থাকে, তাহলে দেশি বিদেশি পর্যটকরা সেই একই জায়গায় বাংলাদেশের বহু ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সেটা একটা অল্টারনেটিভ হতে পারে গণভবনকে প্রধানমন্ত্রী ভবন হিসেবে ব্যবহার করার মাধ্যমে। সেই উদার সিদ্ধান্তটাও নেওয়া হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছে, সেখানে রাজনৈতিক বৈষম্যের যে কালচারটা বাংলাদেশে চলে আসছে, সেই রাজনৈতিক বৈষম্যের কালচার থেকে বের হয়ে এসে তারা নব উদ্যমে নতুন স্বপ্নযাত্রা তৈরি করবেন কিনা, সেটা অবশ্য তাদের সিদ্ধান্তের ব্যাপার। এরই মাঝে এই সিদ্ধান্তের ব্যাপারে এখনও তেমন কোনো প্রতিক্রিয়া আমরা কারোরই লক্ষ্য করিনি। এর মাঝে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগকে দল হিসেবে শাস্তির মুখোমুখি করা হবে কিনা সেই ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু গণহত্যার পরিপূর্ণ বিচার হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। গণহত্যার পরিপূর্ণ বিচারের সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে, তখন আওয়ামী লীগের ভাগ্যে কী আছে, আওয়ামী লীগের নেতৃত্বের ভাগ্যে কী আছে, সেটা একটা বড় বিষয়। এর মাঝে জাতিসংঘের অধিবেশন সামনে, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি যাচ্ছেন যোগ দিতে, সেটা নিয়েও নানা রকম গুঞ্জন চলছে। ডক্টর ইউনূস নোবেল জয়ী হিসেবে যাচ্ছেন নাকি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যাচ্ছেন, এরকম একটা কানাঘুষা রয়েছে। তবে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে 7 সদস্যের প্রতিনিধি নিয়ে যেহেতু যাবেন, সেহেতু বাংলাদেশের সরকার প্রধান হিসেবেই যাবেন, সেটাই স্বাভাবিক। হয়তো বিতর্ক সৃষ্টিকারীরা নানাভাবে বিতর্কের সৃষ্টি করবেন, সেই বিতর্ককে পাশ কাটিয়ে সঠিক বার্তা আমরা পাবো, সেটাই আমরা অন্তত প্রত্যাশা করি। তবে ডক্টর ইউনূসের সফরসঙ্গী তার মেয়ে মনিকা, তিনিও হচ্ছেন, এই খবরটা রয়েছে। যাচ্ছেন তার প্রধান সহকারী, তার এপিএস
এই দুজন যাচ্ছেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যাচ্ছেন, একজন উপদেষ্টা যাচ্ছেন, একজন ছাত্রী যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সব মিলে 7 সদস্যের একটা প্রতিনিধি দল জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন। এই আলোচনাগুলো বাংলাদেশের বর্তমানে রাজনীতির আকাশে চলছে। এখন রাজনীতির আকাশে বহু আলোচনাই তো চলে, যখন যে সরকারে থাকে তখন সেই সরকারের সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। সমালোচনা করতে আমরা অনেক বেশি পটু। সঠিকভাবে সঠিক যে প্রতিদান কিংবা ভালো কাজের স্বীকৃতি, সেই স্বীকৃতি আমরা কখনোই কোনো কালেই সঠিকভাবে দিতে শিখেছি কিনা সেটাও একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে তালগোল পাকিয়ে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে, এরই মাঝে বিএনপির নির্বাচনের ব্যাপারে যে আগ্রহ, নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা, নির্বাচন কেন্দ্রিক যে প্রত্যাশা, সেই প্রত্যাশাও কবে নাগাদ পূর্ণ হবে, এই সরকার কতদিন মেয়াদে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। এরই মাঝে নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার সহ। সেখানেও আমরা দেখেছি পদত্যাগ করেই যখন বাইরে বেরিয়েছেন তখন ধাওয়ার শিকার হয়েছেন। এই ধাওয়া কালচার থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। যদি কেউ অপরাধী হয় তাহলে তাকে সঠিকভাবে বিচারের আওতায় এনে তার বিচার কার্য সম্পন্ন করা উচিত, আইন নিজের হাতে তুলে না নিয়ে। হয়তো আমরা কখনো কখনো আবেগের বশে করে ফেলি, তবে আবেগ নিয়ন্ত্রণ যতটা করতে পারবো ততটাই দেশের জন্য মঙ্গল হবে।